দেখো বন্ধুরা বিতাসকে কি করি। নাও মামাম নাও, নাও না ভাইকে উম্মা দেখে নাও। ভাই জল খেতে বলে, জল খাওয়াবে। না না না, গাল গাল গাল। সবাইকে দেখাও তো বন্ধুদের তুমি কেমন করে গাল 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 করো। এইটা দাঁড়া দাঁড়া তো, এইটা কোলে উঠছে। বাস জল দিব, জল বাস, এই যে জল দিব। হ্যাঁ জল খা করো। খেয়ে নিছো না? খেয়ে নাই। করো করো করো, আবার খেয়ে নিছো। পাগলা। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, দেখো। নাও আসো 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 আসো। শুভ দুপুর বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 1:07, অবশ্যই দুপুর। যাই হোক, দুই ছেলের কথা প্রথমেই বলি। তোমরা যেটা সবসময় আগে শুনতে চাও সেটা হচ্ছে যে তোমার দুই ছেলে কেমন আছে। তো দুই ছেলে আমার যেটা হয়েছিল যে সর্দি কাশি জ্বর, জ্বরটা কিন্তু পুরোপুরি নেই শরীরে এখন, কিন্তু এখন শরীরে আছে ওদের সর্দি এবং কাশিটা। সর্দি কাশিটা কিন্তু কিছুতেই সেরে উঠছে না। তার মধ্যে আমি ভাবলাম যে কেন সেরে উঠছে না, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে সারাদিন পুচকু মানে মিতাঞ্জ ধুলো বালি যতই তুমি না করো, যতই তুমি বারণ করো, ওকে কিছুতেই আটকানো যায় না। কারণ সবসময় যে তুমি থাকবে সেটাও তো না, আটকাতে গেলেই তো অনেক সময় কান্নাও করে, সেটাও ভালো লাগে না। তো ওই ধুলো বালি সব কিছু মানে মিলে সন্ধ্যার পরে রাতে কিন্তু খুব খারাপ একটা অবস্থা আমাদের তৈরি হয়, যেটাতে ওরা তো কষ্ট পায়, সাথে কিন্তু আমাদেরও কষ্টটা হয়। আচ্ছা, আমাদের কষ্টটা কিন্তু অনেক দূরের ব্যাপার, কিন্তু ওরা যখন এইভাবে কাশে সারা রাত জেগে, খুব খারাপ লাগে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু খায় না ও। তো গেলাম, 2000 টাকার মতো খরচ হলো, সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে টাকাটা গেল, সেই টাকাটা কাজে লাগছে না। ও খাচ্ছেই না, ওষুধ খেতেই চায় না। এত জোর করে যখন আমরা মুখে দেই হাত পা ধরে, তারপরেও কিন্তু ওরা কী করে, মিতাংশ এখন এত চালাক হয়ে গেছে, মুখের মধ্যে ভিতরেও নিয়ে যায়, মানে এক সাইডে ভিতরে রাখে মুখে, তারপরে একটু ফাঁকা হলে গিয়ে ফেলে দেয়। কী করবে বলো, কিছু করার নেই। এবার বলছে 5 দিন পরে যদি না কমে তাহলে কিন্তু নিয়ে আসতে। তো দেখি, কালকে 5-6 দিন হবে। এখন আমি ভাবছি যদি নিয়েও যাই তাহলে ওই আবার ওষুধ দিবে, কিন্তু ও তো ওষুধ খাইতেই চায় না, এইটাই তো সমস্যা। যাই হোক, এই করেই যাচ্ছে। ফ্রেশ লাগছে, ভালো লাগছে। জানি না কেন ফ্রেশ লাগছে, মনে হচ্ছে নতুন করে আবার ব্লগ শুরু করলাম, কেন জানি মনে হচ্ছে, জানি না। তো নিজের ইন্ট্রোডিউসটা আগের মতো যেমন আমরা পুরোনো ভিডিওতে দিতাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আমি তানিশ, ঠিক এভাবেই বলতো যে হ্যাঁ আমি মিতু। যাই হোক, নতুন করে চেষ্টা করব ভিডিও করার, ভালো ভিডিও দেওয়ার, আর তোমাদের আশীর্বাদ সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন, তাছাড়া তো আমরা কিছুই না। এই হচ্ছে বিষয়। তো চলো দেখতে থাকো। এখানে কিন্তু আমি যে টিনের যে বেড়াটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দিয়েছি, কারণ ওই দিক থেকে আমার দুই ছেলে এখানে এসে ম্যাক্সিমাম সময় কাটায়। এবার ওই এখনকার বুঝতেই পারো ফাল্গুন মাস, ওই দিক থেকে প্রচণ্ড ধুলোবালি আসে হাওয়াতে, তাদের খুব ক্ষতি হয়। তার জন্য কিন্তু আমি পিছনে একটা বেড়া দিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়, চলো দেখতে থাকো। আজ বেশ কিছুদিন হলো আমাদের এই ফ্রিজটা মানে ধরাই হয় না। কারণ কি বলতে পারো যে আসলে আমি সময়ই পাই না ফ্রিজটা যে পরিষ্কার করবো। মাঝে মাঝেই ভাবি জানো যে আজ ছেলেরা যখন দুপুরবেলা ঘুমাবে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু কি বলো তো, ওই যে যখন ছেলেরা ঘুমায় তখন আর 5টা কাজ যেমন সামনে চোখের সামনে এসে থাকে যে এ আমাদের কর আমাদের কর। আর ওই কাজগুলো একদম গুরুত্বপূর্ণ। যেরকম ছেলেরা ঘুমালে পরে ওদের যে স্নানের আগে জামা কাপড়গুলো ওগুলো, তারপরে বাসন ধোয়া, এই সমস্ত কিছুর জন্য কিন্তু ফ্রিজটাকেই আর আমার ধরা হয় না বহুদিন হলো। আর ফ্রিজের যা অবস্থা, আর এই গরমের দিন আসলে কিন্তু আমাদের ফ্রিজের কদর বাড়ে। জানি না কোথায় বাড়ে না বাড়ে, কিন্তু আমার কাছে বাড়ে। কারণ এই গরমের দিনে এই ফ্রিজের মধ্যে আমাদের তরকারি, তারপর হচ্ছে জল, আর আমাদের পাশে এদিকে সবাই বেশিরভাগ বাড়ির লোকই আমার এই ফ্রিজের মধ্যে এসে জল রেখে দিয়ে যায়। তো
শীতকাল যেমন তেমন করে কেটে গেলেও গরমকালে কিন্তু এই ফ্রিজের দামটা খুব বাড়ে, মানে দাম বলতে ফ্রিজের কদর বাড়ে। তো সেই জন্যই ভাবছি যে না, এই তো গরমকাল আর আসলো বলে তো ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখো কি নোংরা হয়েছে কি পরিমাণে। তো ফ্রিজের যেই জিনিসগুলো খোলা যায় ওগুলো খুলে কলের পাড়ে রেখে দিয়ে আসছি, রেখে দিয়ে তারপর সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করছি। আর আমি কিন্তু শ্যাম্পু গুলে নিয়েছি, কিন্তু একটা প্রপার আমার ভিডিও আছে যেটার মধ্যে কিভাবে ফ্রিজ ক্লিন করতে হয় আমি দিয়েছিলাম। তো তারপরে আমি বললাম কি যে কোলগেট নিয়ে আসো। তো আমার বাড়িতে আছে হচ্ছে ডাবর লাল, তো ডাবর লাল দিয়ে করা যায় কি না জানি না। তো পরে ওকে বললাম পাশে যে দোকান আছে আমার দোকান আছে, ওই দোকান থেকে একটা কোলগেট নিয়ে আসো। তো তারপর ও কোলগেট নিয়ে আসলো। তারপর কোলগেট দিয়ে পরিষ্কার করলে কি হয় বলো তো, ওই যে শ্যাম্পু বা সার্ফ বা ডিটারজেন্ট দিয়ে আমরা যে পরিষ্কার করার পর যে একটা গন্ধ থাকে না ফ্রিজের ভিতরে, ফ্রিজটা তো বন্ধ থাকে, ফ্রিজের ভিতরে যে গন্ধটা থাকে সেটা থাকে না। কোলগেট দিয়ে পরিষ্কার করলে সেই গন্ধটা একটা ফ্রেশ গন্ধ থাকে, বেশ ভাল লাগে ওই গন্ধটা। আর এই ফ্রিজ আমি যখন ধরি, যখন আমি পরিষ্কার করি, যখন এর মধ্যে জিনিসপত্র রাখি না কেন, সমস্ত ক্ষেত্রে আমার একজনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে দাদা ভাই। কারণ এই ফ্রিজটা দাদা ভাইয়ের, এই ফ্রিজটা দাদা ভাইয়ের। তো তার অবদান বা তার যে আমাদের জন্য করেছে সেটা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। তাহলে আমি মানুষ হিসাবেই মানুষই না, অনেক করেছে আমাদের, অনেক দিয়েছে যখন আমাদের কিচ্ছু ছিল না। সত্যি আমি যখন নতুন ইউটিউবে এসেছিলাম আমাদের কাছে কিচ্ছু ছিল না, তানিশের তখন 6,000 টাকার বেতন ছিল, সংসার প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গেছে, তখন আমাদের প্রচুর হেল্প করেছিল, সব কিছু দিয়ে হেল্প করেছিল। তো ওই দাদাভাই এরকমই, হতে পারে আমাদের কাস্টের না, হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু হতে পারে আমাদের ধর্ম আলাদা, কিন্তু সবার উপরে যে মানব ধর্ম ওই দাদাকে দেখলে বোঝা যায়। তো চলো ফ্রিজটা পরিষ্কার করি, প্রচণ্ড খারাপ অবস্থা ফ্রিজের। এখন দুপুর 1টা বাজে, দুই ছেলে এই যে ঘুমাচ্ছে আর কাশছে, রান্নাবান্না আমার শেষ, এখনও ফ্রিজটা ধরেছি পরিষ্কার করতে। এদিকে একটা নরম ছোবা নিয়ে নিয়েছি, ছোবা দিয়ে তারপরে তোমরা চাইলে যে মশারির যে ছেঁড়া মশারিগুলো থাকে না ওগুলো দিয়েও করতে পারো। তারপরে আমার যে অবস্থা হয়েছে ফ্রিজটার, একদম ঘষে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি। আর ওকে বললাম যে তাড়াতাড়ি আসো, ও ওই যে দোকানে গেল, একটুখানি লেট হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে না, এটা দিয়ে যতদূর পারি আর কি পরিষ্কার করি, তারপরে ভালো করে না হয় কোলগেটটা দিয়ে আবার লাস্টে সুন্দর করে পরিষ্কার করব। তো আজকে অনেকক্ষণ হাতে সময় পেয়েছি, সেই সময় নিয়ে যদিও বা এই ফ্রিজটা পরিষ্কার করতে যাওয়ার মানে যখন করছিলাম 14 বার আমার ছেলে উঠছিল, 2 ছেলে আসলে না ভালো করে ঘুমাতে পারে না। তার কারণটা কি বলতো, যখনই ঘুমায় না তখনই এই যে কাশি শুরু হয়, তখনই কাশে, মানে ঘুমাতে গেলেই মানে বালিশের মধ্যে মাথাও দেওয়া শেষ, ব্যাস ওদের কাশিও শুরু, দুইজনের কন্টিনিউ কাশতে থাকে। তবুও তো হচ্ছে ওর বাবা মধু নিয়ে আসতে বললাম আজকে, যেহেতু আজকে মাসের খরচ আনবে। আর আমাদের মাসের খরচটা কি বলতো, এই একবারে নিয়ে আসে, তখন সমস্ত কিছু আর কি মধু বিস্কিট থেকে সমস্ত কিছু নিয়ে আসে। তো ওই জন্য বললাম যে আজকে যেহেতু মাসের খরচ আনবা, যেহেতু ইউটিউবের পেমেন্ট ঢুকেছে, মাসের খরচ যেহেতু আনবা, তো সাথে একটা মধু নিয়ে এসো তো সুন্দর, ভালো মধু বলতে পতঞ্জলিরটা ভালো হয়তো বা, তো এখানে পাওয়া যায় কি না, তো একটা ভালো মধু নিয়ে এসো তো, যেহেতু কাশের মধ্যে এমনিতে তো ওষুধ খেতে চায় না, তো যদি পারো একটা মধু নিয়ে আসো। তো ও বললো যে ঠিক আছে। তো দেখি মধুটা খাওয়ানোর পরে কীরকম রেজাল্ট হয়। আর এমনিতে যে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে মিতু তুলসী পাতা খাইও, কিন্তু খাওয়াবো যে বন্ধুরা, বিশেষ করে ওষুধই খেতে যায় না, মানে একদম তিতা নেই যে ওষুধগুলোতে, সেইগুলাই ওষুধই খেতে চায় না। আরও আমার ছেলে খাবে তুলসী পাতার রস, সত্যি মানে আমার করাটাই বেফল, কিছুই খেতে চায় না। এই যে এই কয়দিন এত কাশি হলো, ডাক্তারবাবু বলেছিল যে খুব যদি কাশি হয় তাহলে একটুখানি লাল চা করে দেবে। তো বিশেষ করে আমি লাল চা করে দিয়েছি, সেই লাল চাটা অবধি মুখে দেয়নি, এরকম। তখন ওর কাছে ওই লাল চাটাও কিন্তু ওর কাছে মনে হচ্ছিল যে এটা ওষুধ, এরকম ছেলে আমার। তো কী করবো, এই দেখো। তারপরে কোলগেট আনতে বলেছিলাম, কিন্তু এনেছে হচ্ছে কোলগেট ম্যাট, কি ওইটা জানি না। তো তো এটা খারাপ না, ভালোই পরিষ্কার হয়েছিল।
তো দেখো সুন্দর করে এখন পরিষ্কার করছি। আর এই মুহূর্তে একটা বন্ধু আসবে আমাদের, আর সত্যি কথা বলতে ক্যামেরাটা যে অন করব সেই মুহূর্তে সেইটা মনেও ছিল না। আর মানে কি বলবো, আর একটা মানে অনেক অন্য অনুভূতি আর কি। অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয়, আর আমাদের তো মোটামুটি বিয়ে হয়েছে এই 7 বছর হয়ে গেল, 7 বছর পর পুরনো বন্ধুদের সাথে দেখা, 7 বছরেরও বেশি। কারণ কি বলতো, কলেজ লাইফে ওরা অন্য কলেজে পড়েছিল, আমরা অন্য কলেজে পড়েছিলাম, কিন্তু স্কুল লাইফের বন্ধুরা একদমই আলাদা হয়। ওদেরকে ভোলা কোনো দিনও সম্ভব না, কারণ ওই দিনগুলো সত্যি পৃথিবীর শ্রেষ্ঠ দিন বা শ্রেষ্ঠ সময় হয়ে থাকে আমাদের স্কুল জীবনটা। তো আগে যখন স্কুলে পড়তাম তখন মনে হতো কবে যে এই স্কুল লাইফ থেকে যাব, কিন্তু এখন মনে হয় যে কেন যে আমাদের স্কুল জীবনটা চলে গেল। কারণ ওই দিনটা আমাদের কাছে সব থেকে স্মরণীয় দিন, জানো। আমার আজও মনে পড়ে জল করে ঘুম থেকে উঠে টিউশন যাওয়া, টিউশন থেকে এসে 10টার মধ্যে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়া। স্কুল থেকে এসে আমার একটা রোজকার রুটিন ছিল কি বলতো, সঙ্গীত বাংলা যে ছিল সেই সঙ্গীত বাংলা ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে গান শুনতে শুনতে ভাত খেতাম। আর শুধু সঙ্গীত বাংলার প্রত্যেকটা মানে এপিসোড দেখতাম, যেগুলো কি বলতো, হাওড়া ব্রিজ। আমি জানি না তোমরা কারা কারা হাওড়া ব্রিজ দেখেছো। সঙ্গীত বাংলায় হাওড়া ব্রিজ খুব সুন্দর একটা মোনালিসার প্রোগ্রাম হতো যেখানে চিঠি পড়তো, হাওড়া ব্রিজ দেখতাম। তারপরে পুজোর সময় তো পুজোর সেরা প্রেম হতো যে, ও এত ভালো লাগতো বন্ধুরা, কি বলবো, একটা এপিসোডও মিস করতাম না পুজোর সেরা প্রেমের। বিভিন্ন কলেজে গিয়ে কলেজের সাথে আর কি যে প্রোগ্রামগুলো হতো মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে, কার লাইফে কে আছে না আছে, এই জিনিসগুলো সত্যি স্কুল লাইফে আমাদের বেস্ট ছিল। আর তার সাথে যে গান। কাজ করছি, একটা কথা খুব মনে পড়লো, মানে জীবনে অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এমনি পাড়া গ্রামের বাইরের আরও অন্য অন্য মাধ্যম পরিচয় অনেক বন্ধু আমরা পাই জীবনে। কিন্তু বন্ধুরা, স্কুল লাইফের বন্ধুরা, স্কুল লাইফের যে বন্ধু ফ্রেন্ড সার্কেল, এইটার সঙ্গে মানে কী বলবো, এইটা আলাদা একটা সম্পর্ক থাকে, যেটা কিনা আমরা শেষ বয়সেও খুব মিস করব। তার কারণ হচ্ছে, দেখো আমি বিয়ে করেছি, আমার বিয়েটা ওভাবেই হয়েছিল। আমি আসছিল না বিনয়, সমর আসছিল, যারা খবর পেয়েছে তারা আসছিল, আমি কিন্তু কাউকে বলতে পারিনি। হ্যাঁ, ইভেন এরপরে যখন আমার ছেলের আমি বড় করে অন্নপ্রাশন করলাম, বড় বলতে আমাদের কাছে বড়, তারপরে কিন্তু আমি ফ্রেন্ডদের বলতে পারিনি সময়ের অভাবে, পরিস্থিতির চাপে। কিন্তু দেখো, আমাকে আজকে বিয়ের নিমন্ত্রণও দিয়ে গেল আমার স্কুল লাইফের বন্ধু। আর আমার শুধু না, মিতুরও বন্ধু, মানে আমরা একই স্কুলে একই ক্লাসে পড়তাম, তো আমারও বন্ধু মিতুরও বন্ধু। তো আমরা তো, আমার সাথে ভালোই সম্পর্ক ছিল, আমি ওদের বাড়ি যেতাম, ও আমাদের বাড়িতে আসতো। ওই সময় কোনো অনুষ্ঠান হলে আমিও ইনভাইট করতাম, যেমন আমার জ্যাঠাতো দিদির বিয়ের সময় হয়তো বা আমি করেছিলাম, আসছিল, আমিও গেছিলাম। তো খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু কী হলো, হঠাৎ করে বিয়ে হওয়ার পরে এই যে 3-4-5 বছরের একটা যে গ্যাপ, আমি নিজে আজকে লজ্জিত। আমি আমার কাছে নিজেকে একটা কি বলবো, আমার কাছে এমন একটা মনে হচ্ছে, আমার এমন ফিল হচ্ছে যে আমি সত্যি কি ভুল করেছি, যে আমি আমার বিয়েতে তো হয়তো বলতে পারিনি, বিয়েটা আমার ওভাবেই হয়েছিল, কিন্তু আমি তাদের পরের অনুষ্ঠানগুলোতেও বলতে পারতাম। আজকে তারা আমাকে মনে রেখেছে, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ। আমার খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে। আমি না আসলো, আমি ফেসবুকে দেখেছি একটা বিয়ে হয়েছে, ওদেরও লাভ ম্যারেজ, কিন্তু পরে যাই হোক মেয়ের বাড়ি মেনে নিয়েছে, যেটা বললো যে এখন ওরা ওদের বাড়িতেই মেয়েকে বিয়েটা সেরে দেবে, আর রিসেপশনটা আমার বন্ধুর বাড়িতে হবে। তো কালকে বিয়ে, পরশু হচ্ছে রিসেপশন, শুক্রবারে। এত শর্ট টাইমে কালকে বিয়ে করতে যাবে ছেলেটা, সে আজকে আমাকে এসে ইনভাইট করে গেল। আমি না মানে মানে ওকে আমি বললাম যে 2 মিনিট বস, চাটা বানাবে, সুপারি খাই কিনা জানি না, কিন্তু বললো যে দেখ ভাই, কালকে বিয়ে বুঝতেই পারিস, আমি অন্য দিন আসবো, কিন্তু আজকে আর কোনো ইসে নেই, বিয়েতে যাবে। আমাদের এই বন্ধু বান্ধবের মধ্যে না সব থেকে কম কথা যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে বিনয়, আর খুব লাজুক, খুব লজ্জা পায়। আমি মানে তুলবো যে তোমাদের ওই মোমেন্টটা, সেটা কিন্তু আমার মনে ছিল না। আমি ফ্রিজ ঠিক করছিলাম এদিকে দুজনে মিলে। কি করতাম বলতো, আমার আরেকটা বান্ধবী, ওরও বিয়ে ঠিক হয়েছে, ওরও বিয়ে, ও খুব খেপাইতাম আর কি,
এমনি নর্মালি খেপানো যেটাকে বলে খেপাইতাম, তো ও না কোনো দিন রিয়াক্ট দিত না। একটা বান্ধবীর সঙ্গে আমরা ইসে করতাম, ইয়ার কি করতাম, কিন্তু ও রাখতো না। আমি কার্ডটা, আমাকে যখন কার্ডটা বের করলো যে আমার বিয়ে, আমি তো জানি যে আমি ফেসবুকে দেখলাম একদিন যে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে এতটা লজ্জা লাগছে বন্ধুরা, লজ্জা খারাপ লাগছে খুব, যে আমাদের একটা অনুষ্ঠানে আমি বলতে পারলাম না, আমার মনে ছিল না, অথচ সে আমাকে মনে রেখেছে। কালকে বিয়ে, দেখো বন্ধুরা আজকে আসছি নিমন্ত্রণ করতে। তবে একটা রিকোয়েস্ট করলাম যে ভাই বিয়ের পরে 1 মাস হোক 10 দিন হোক পরে আমার বাড়িতে একটা বার এসে দেখাটা দিস, মানে বউকে নিয়ে আসিস। আর আমার যে মেয়ে বান্ধবগুলো আছে তাদের বিয়েতে তো যে একটা অনামিকা, আর ওদের বিয়েতেও বলছিল কিন্তু যেতে পারিনি। একজনের বিয়েতে গেছিলাম মুক্তার। তো ওদের না যখন ওই স্কুল বান্ধবীদের অনেক বছর পর, বন্ধুদের অনেক বছর পর না যখন সামনাসামনি দেখা যায়, বুকের ভেতরটা কীরকম জানি ধ্যাক করে ওঠে, আর সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। আমরা স্কুলে মানে কি বান্ধব টাইপের ছিলাম, ওই জিনিসগুলো মনে পড়ে। আর ওর সাথে আমি সব থেকে বিনয়ের সাথে আমি একটা কেস করতাম, বিনয় আর এরা দুজন সাইকেল নিয়ে যেত, সাইকেলের টায়ার পাংচার করে দিতাম, তাই মনে আছে। সত্যি, মানে যাই হোক, আমার তো অনেক স্মৃতি আমাদের মনে পড়ছে, কিন্তু আমার এখন খুব খারাপ লাগছে যে ভাবছি যে ছেলেটার কালকে বিয়ে, আমাকে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেল। কি বলবো বন্ধুরা, যাই হোক চেষ্টা করবো ওর বউকে নিয়ে আসার, দুজনে আসবে আমাদের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব। আর বিয়েতে তো অবশ্যই যাব। আর প্রচুর লজ্জা পাই, আমি জানি না মানে আমি জোর করলেও আসবে কিনা, তবে চেষ্টা করব। কারণ আমার কাছে না, মানে এখন আমার নিজের কাছে একটা অন্যরকম ইসে কাজ করছে আর কি। যাই হোক, ভালোও লাগছে, এই হচ্ছে বিষয়। তোমাদের লাইফে এরকমটা হয়েছে কিনা জানি না, আমার লাইফে প্রথমবার এরকম হলো বন্ধুরা। আমার এতটা ভালো লাগছে, এতটা খারাপও লাগছে, বুঝতেই পারছো। থেকে বড় কথা বন্ধুরা, স্কুল লাইফের বন্ধুরা কিন্তু আমরা একটা সময় হারিয়ে যাই পরিস্থিতির চাপে, সেম ওরকমই হয়েছিল। হ্যাঁ, আমার আরও অনেক বন্ধু আছে স্কুল লাইফের, হ্যাঁ, কিন্তু তাদের সাথে দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ হয় না। হয়তো বা ফ্রেন্ড লিস্ট ফেসবুকে হয়তো বা অনেক সময় আমরা দেখি, থাকে অনেকেই, আবার অনেকেই থাকে না। যাদের সাথে আমরা মানে 18 বছর বেশিরভাগ টাইমটাই কাটাচ্ছি, তাহলে মানে সকাল 10টা থেকে এই যে বিনয় কৃষ্ণ সরকার কনিষ্ঠ পুত্র, আর মেয়ে হচ্ছে সোনালী সরকার। যাই হোক, তাদের বিবাহিত জীবন খুব সুখে হোক, মধুময় হোক। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ছেলেদের ওখানে 14 বার যেতে যেতে তবুও ফাইনালি ফ্রিজটাকে আমি একদম খুব সুন্দর করে পরিষ্কার করতে পারলাম। কীরকম পরিষ্কার হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর মনে হয় আমি একদম পুরো পরিষ্কার করে ফেলেছি। ফ্রিজটার কী অবস্থা ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো ফ্রিজটাকে না এই আমাদের ঘরে বা ওই ঘরে থাকলে কী হয় বলো তো, বেশি ধুলো হয়। কারণ কি জানলাগুলো খোলা থাকে না, আর ফ্রিজটা যদি এখানে থাকে তাহলে অত ধুলো হয় না। কারণ কি বলতো, ওইগুলো মানে রাস্তার পাশে বাড়ি থাকলে না, ঘর থাকলে আর যদি জানালা না থাকে রাস্তার পাশে তাহলে ধুলো হবেই। তো সেই জন্য ভাবলাম এখানে বসিয়ে দিই। তো তারপর দেখো এখানে বসিয়েছি, এখনও কানেকশন দেওয়া হয়নি। ফ্রিজটা কিন্তু আমার এখানেই ছিল, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তাদের মনে আছে হয়তো বা, ফ্রিজ কিন্তু আমার এখানেই ছিল। তো যাই হোক, তো এখানেই বসালাম। তো তারপরে যখন আমাদের নতুন ঘর দৌড় হবে তখন আর জায়গার অভাব হবে না, তখন ফ্রিজ রান্নাঘরেই থাকবে। বলো দাদা, বাবা দাদা কই, দাদা দাদা কোথায়? দাদা, বাবা দাদা কোনটা? দাদা পাগল হয়ে গেছে, পাগল। দাদা, দাদা, হ্যাঁ হ্যাঁ, কে খাবে? কে এটা? দাদা খাবে? দাদা খাবে? ও খাবে, ও খাবে, দাও দাও। আরে ওইটা দিয়ে হাওয়া দাও, ওটা কেন দিলাম পাগল? আরে কাঠটা কেন দিলাম? দাঁড়াও, ভালো, এটা দিয়ে উঠে না। ইস বাচ্চাটা কি তো বলছে রে, কি তো বলছে।
পিছাও পিছাও দিবে দিবে দাদা দিবে এই যে দাদা দাদা নিয়ে নিল রে নিয়ে নিল রেশ রেশ বন্ধুরা কি ভুল করেছি একটা প্যাকেট প্যাকেট এনে আমার ভাইকে দিচ্ছি দেখি খুব ভালো লাগছে সত্যি কথা আর ওকে যদি দেই না না ওকে দেওয়া হচ্ছে না ও পুরো রেগে যাচ্ছে এই একটা প্যাকেট এনেছি একটুখানি ছিল বুঝতেই পারো আর মানে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে গেছে একরকম তারপরেও কিন্তু ও ভাইকে আবার দিচ্ছে দাও দাও ভাইকে দাও একটু দাও শোনো বাবা ভাইকে একটু দাও ম্যাগি কিন্তু একে অত খাওয়াইনি কিন্তু একটু ঝোল ওই যে ম্যাগির ঝোলটা ওর একটু মানে নুন নুন ভাব লাগছে না এই জন্যই কিন্তু ও খেতে ভালোবাসছে